ভীষণ ট্যুরস বিডি নিবেদিত পর্যটন শিল্প বিষয়ক আলোচনা অনুষ্ঠান পর্যটনের যশ দিগন্ত দেখার জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আবু রায়হান সুমন। আমরা আজকে কথা বলবো ষড়ঋতু নিয়ে। ষড়ঋতুতে বাংলাদেশের পর্যটনের সার্বিক অবস্থা নিয়ে আজকে আমাদের সামনে কথা বলবেন ভ্রমণ পিয়াসী প্রকৃতি প্রেমিক জনাব তৌফিক আহমেদ। জনাব তৌফিক আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের মাঝে। আপনাকে ধন্যবাদ আমাকে এই পর্যটনের 10 দিগন্ত অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্যে। সেই সাথে আমি দর্শকদেরকেও অভিনন্দন জানাই, স্বাগত জানাই। জি, থ্যাংক ইউ। আমরা আজকে কথা বলবো মূলত বাংলাদেশের ষড়ঋতু নিয়ে। যে এটা তো বাংলাদেশের যেহেতু ষড়ঋতু, একটা বছর খুব অল্প সময়ের ভিতরে ঋতু বৈচিত্র্য আসলে অনেক বেশি। তো সেই হিসেবে বাংলাদেশের পর্যটনেরও একটু বৈচিত্র্য আছে। তো আপনি তো বাংলাদেশ মোটামুটি সব কিছুই কাভার করেছেন, অনেকবারই বিভিন্ন জায়গায় ঘুরেছেন। তো আমাদের একটু আজকে ঋতুভিত্তিক ট্যুরিজমটা আমরা কিভাবে ডেভেলপ করতে পারি এটা একটু ব্যাখ্যা দিবেন। চমৎকার একটা বিষয় নির্ধারণ করেছেন এবং এটা বাংলাদেশের মানুষের একটা আবেগের সাথে জড়িত বিষয়। এই জন্য এই বিষয়টি নির্ধারণের জন্য আরেকবার ধন্যবাদ দেই। জি, ওয়েলকাম। তো ষড়ঋতুর কথা বলতে গেলে এবং ষড়ঋতুর সাথে ভ্রমণের বিষয়টি বলতে গেলে প্রথমেই আমাদের দেশের যে ঋতু বৈচিত্র্য এবং এই ষড়ঋতুর যে রূপ, এই রূপের বর্ণনাটা একটু দিতে হয়। তো সেই প্রসঙ্গে আমি আমাদের প্রিয় কবি, প্রেমের কবি, প্রকৃতির কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি গানের কথা দিয়ে শুরু করতে চাই, কবিতার মতো করে। সেটা হচ্ছে যে তিনি চমৎকার একটি গান লিখেছেন, অনেক কবি লিখেছেন, কিন্তু তার গানটি একটু বিশেষায়িত আমি যদি বলি। সেটা হচ্ছে যে একই অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী, ফুলে ও ফসলে কাদামাটি জলে ঝলমল করে লাবণী, হেরিনু পল্লী জননী। রৌদ্রতপ্ত বৈশাখে তুমি চাতকের সাথে চাহ জল, আম কাঁঠালের মধুর গন্ধে জ্যৈষ্ঠে মাতাও তরুতল, ঝঞ্ঝার সাথে প্রান্তরে মাঠে কভু খেললয়ে অশনি, হেরিনু পল্লী জননী। কেতকী কদম যুথিকা কুসুমে বর্ষায় গাথ মালিকা, পথে অবিরল ছিটাইয়া জল খেলো চঞ্চলা বালিকা। তরাগে পুকুরে থই থই করে শ্যামল শোভার নবনী, হেরিনু পল্লী জননী। শাপলা শালুক সাজাইয়া সাজি শরতে শিশির নাহিয়া, শিউলি ছোপানো শাড়ি পরে ফেরো আগমনী গীত গাহিয়া। অঘ্রাণে মাগো আমন ধানের সুঘ্রাণে ভরে অবনী, হেরিনু পল্লী জননী। শীতের শূন্য মাঠে ফেরো তুমি উদাসী বাউল সাথে মা, ভাটিয়ালি গাও মাঝিদের সাথে গো কীর্তন শোনো রাতে মা। ফাল্গুনে রাঙা ফুলের আবিরে রাঙাও নিখিল ধরণী, হেরিনু পল্লী জননী। একই অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী। এই যে গ্রীষ্ম থেকে বসন্ত পর্যন্ত, বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত তার যে বর্ণনা, তার যে কথার গাঁথুনি এবং এই রূপ বৈচিত্র্য তিনি যেভাবে দেখেছেন সেভাবে বর্ণনা করেছেন। একটা সময় প্রকৃতি এমনই ছিল আমাদের, কিন্তু আস্তে আস্তে আধুনিকায়নের ফলে, নগরায়নের ফলে ক্রমশ সেগুলো হয়তো সেভাবে আর দেখি না, বদলে গেছে। এখন হয়তো যে সময়ে বৃষ্টি হওয়ার কথা সে সময়ে হয় না। অনেকটা দেখা যায় যে দুইটা ঋতুই বেশি বিদ্যমান। একটা হলো গরম অর্থাৎ গ্রীষ্ম, আর একটা হচ্ছে বর্ষা। শীত কখনো 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 কোনো কোনো বছর একটু জেঁকে বসে, তবে অঞ্চল ভেদে কিছুটা ব্যতিক্রম এখনো আছে। সেটা হচ্ছে যে উত্তরাঞ্চলে শীতটা এখনো মোটামুটি আমরা পেয়ে থাকি। তো এর সাথে ভ্রমণের কি সম্পর্ক?
যদি বলি, মানুষ তো ভ্রমণ সবসময়ই করে, যারা ভ্রমণ পিয়াসী মানুষ, অথবা প্রয়োজনের তাগিদে তাকে বিভিন্ন জায়গায় যেতে হয়, জেলায় যেতে হয়। তো স্পেশালি যদি ভ্রমণের জন্যই যাওয়া হয়, তাহলে ঋতুভেদে আমরা যদি চিন্তা করি, অর্থাৎ কোন ঋতুতে, কোন সময়ে, কোন মাসে, কখন কোথায় ভ্রমণ করলে আমরা ঠিক স্বাদটা ভ্রমণটা বেশি উপভোগ্য হবে এবং আমরা প্রকৃতিটাকে আস্বাদন করতে পারবো। সেই অর্থে যদি আমরা শুরু করি যে গ্রীষ্মকাল, উত্তপ্ত গরম থাকে একটু বেশি, যেটা বৈশাখ মাস থেকে শুরু হয় এবং ইংরেজি মাসের সেটা এপ্রিলের মাঝামাঝি থেকে মোটামুটি বৈশাখ শুরু হয়ে যায় এবং সেটা মে জুনের শেষ পর্যন্ত কিছুটা থেকে যায়, যেটা বললাম পরিবর্তিত সময় জুলাইতেও সেটা টাচ করে। তো এই সময়গুলোতে প্রকৃতির একটা রূপ থাকে, একটা রং থাকে, একটা আলাদা ইমেজ থাকে। যেমন সেই সময়ে ফল ফলাদির একটা বেশ আমাদের দেশের জন্য, বিশেষ করে আম, জাম, লিচু, কলা তো সারা বছরই থাকে, কাঁঠাল, সবই ফল। বিশেষ করে যেমন গ্রীষ্মকালের জ্যৈষ্ঠ মাসটাকে মধু মাস বলা হয়ে থাকে। কেন বলা হয়? যে এই সময়ে মানে মধুর রসে ভরপুর, মধুর গন্ধে ভরপুর থাকে, এই জন্যেই। তো সেই সময়টা যদি কোনো মানুষ ভ্রমণ করতে চায় প্রয়োজনের বাইরেও, তাহলে হয়তো দেখা যাবে যে সব জায়গায় ঘোরা যায়, তার মধ্যে স্পেশালি উত্তরবঙ্গ এবং পশ্চিমাঞ্চল যদি ভ্রমণ করা হয়, তাহলে সে সেই ফলের চেহারাটাও দেখতে পারবে, প্রকৃতির উদাসী রূপটাও মোটামুটি সেই সময় দেখা যায়, তপ্ত রূপও দেখা যায়। যেমন উত্তরাঞ্চলের মধ্যে রয়েছে রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, বা আরও যেসব জায়গাগুলো, সৈয়দপুর রয়েছে এবং ছোট ছোট জেলা যেগুলো পরবর্তীতে তৈরি হয়েছে, সেগুলোর সাথেও এটা সম্পৃক্ত। তো সেখানে গিয়ে সে নিজে গিয়ে সেখান থেকে আম, জাম, কাঁঠাল বা ফলগুলো যেগুলো আছে, লিচু বিশেষ করে আম আর লিচু আর জন্য বিখ্যাত রাজশাহী অঞ্চলটা, রাজশাহী বিভাগের প্রায় সব জেলায় নিজে গিয়ে সেই বাগান পরিদর্শন করতে পারবে, সেখানে তার গাছের ছায়া নিতে পারবে, গন্ধ নিতে পারবে। আমের জন্য মোটামুটি বোধহয় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, নওগাঁ, নাটোরেও যথেষ্ট আম হয়। এখন লিচুর জন্য দিনাজপুরটা বেশি বিখ্যাত, অন্যান্য পার্শ্ববর্তী জেলাগুলোতেও হয়। এবং সেখানকার যে আপনার বেদানা লিচু বা বোম্বাই লিচু বা দেশীয় যে অন্যান্য যেগুলো জাতির প্রজাতি যেগুলো আছে, এখন হাইব্রিডও আছে, সেই সাথে দেশীয়গুলো তো আছে এবং সেই স্বাদটাই অন্যরকম। পাশাপাশি সেই গাছগুলো দেখতে পারবে এবং সেখানে মৌমাছিরা ফুলে ফুলে মধু সংগ্রহ করে, লিচু ফুলের মধু পাওয়া যায়, সে স্পেশালি দেখা যায় যে সেই অঞ্চলের মধুগুলোই। সেসব জায়গায় ঘোরা যেতে পারে। আবার পাহাড়ি অঞ্চলেও ঘুরতে পারি আমরা ইচ্ছা করলে। কেন? গ্রীষ্মে পাহাড় অঞ্চলেও বেশ কিছু ফল হয় ইদানিং, কিছু কৃত্রিম বাগান তৈরি হয়েছে ফলের, যেমন বিশেষ করে যেটা আম্রপালি আম বা আনারস, এই জিনিসগুলো, এবং ওখানকার ফলগুলো অন্যরকম একটা স্বাদ। পেয়ারা আছে, কলা আছে, এইগুলো। তো সেই হিসেবে পাহাড়ি অঞ্চলগুলো আমরা ইচ্ছা করলে ভ্রমণ করতে পারি। আবার এই সময় নদী শুকনো থাকে, নদীর অঞ্চলগুলো শুকানো থাকে। কেউ যদি মনে করে যে নদী অঞ্চল দেখতে চায়, যে শুকনো নদী দেখতে কেমন, সেখানে নদীর ভিন্ন রূপ দেখার জন্য যেতে পারে। এরপরে ঋতু বৈচিত্র্যে পরবর্তীতে আসে বর্ষাকাল। নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাই আর নাহিরে, ওগো আজ তোরা যাস না ঘরের বাহিরে। এটা যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে কবিতাটি ছিল, এখন হয়তো সেই অবস্থা নেই। বিশেষ করে পরিবর্তনের কথা আমরা যেটা বললাম, কিন্তু বর্ষার যে রূপ, যে রস, যে গন্ধ, এই সময় বেশ বিশেষ কিছু কেয়া, কেতকী, এই জাতীয় ফুল ফুটে এবং সেই সাথে বর্ষারও কিছু ফল আছে। তাছাড়াও বর্ষার রূপ দেখার জন্য আলাদা একটা মনের
মানসিকতার একটা তৈরি হয় বা থাকে মানুষের, সেইটা এক এক জায়গায় এক একভাবে দেখা যায়। যেমন ধরেন আপনি যদি সিলেট অঞ্চলের শ্রীমঙ্গল বা চা বাগান এলাকায় এই সময় ভ্রমণ করেন, তাহলে তার একটা রূপ দেখতে পারবেন। আবার নদী বিধৌত অঞ্চলে, নদীর তীরবর্তী জায়গায়, যেমন পদ্মা, মেঘনা, যমুনা, তারপরে আপনার ধলেশ্বরী বা বুড়িগঙ্গা, অথবা আরও যে নদী, আমাদের 700 নদী আমাদের বেষ্টিত, আমরা নদী মাতৃক 800 বা এখন 800 বা আরও বেশি নদী আছে, যদিও অধিকাংশই এখন মৃত প্রায়, কিছু কিছু আছে। বর্ষাকালে সেগুলোই শীতকালে সংখ্যাটা প্রায় 250-300 মতো হয়ে যায়। সেই জায়গাগুলোতে ঘুরলে দেখবেন আপনি একরকম মজা পাবেন। আবার যদি আপনি গাড়িতে ঘুরেন একরকম, নৌকা, বজরা বা সাম্পানে যদি ঘুরেন, সেইটার মজা আরেক রকম, আপনি ঘুরতেই পারেন। এবং হাওর অঞ্চলেও বর্ষাকালে ঘোরার জন্য যথেষ্ট সৌন্দর্য সৃষ্টি করে, ভালো লাগা তৈরি হয়। সেই সব জায়গাগুলোতে যদি আমরা বর্ষাকালে ঘুরি, তাহলে আমরা বর্ষার একটা আলাদা রূপ, তরতাজা গাছপালা, এবং সেই সাথে মাছের একটা সমারোহ দেখা যায়। যে ওই সময় মাছ পোনা ছাড়ে, বা কোনো কোনো অঞ্চলে কিছু কিছু মাছ বর্ষায় শুরু থেকে শেষ পর্যন্ত যদি অপেক্ষা করেন, তাহলে শেষের মাসটাতে দেখা যায় যে শ্রাবণ মাসের একটা সৌন্দর্য আছে। আবার শ্রাবণে গ্রাম অঞ্চলে, পল্লী অঞ্চলে দেখা যায় যে সাদা মেঘের ভেলা, এবং সেই সময় কাশফুল কেবল কাশবন বাড়তে থাকে, যদিও পরবর্তীতে সেটা পরবর্তী ঋতুতে, পরের ঋতুতে গিয়ে সেটার প্রকাশ পায়। মানে শরৎকাল, সেটা শরৎকালেরটা বলছেন। জি, তো সেই অঞ্চলে বোধহয় যখন বর্ষার পানিটা সম্পূর্ণ আসে, এই আমি বর্ষা শেষ করিনি, বর্ষা শেষ করছি। তো বর্ষার হাওর অঞ্চলে বর্ষা, নদী অঞ্চলে বর্ষা। আবার বর্ষা দেখার আরেকটা মজা আছে আপনার, বিভিন্ন রিসোর্টে আপনি যদি থাকেন, যান, বেড়াতে যান, এই সময় যে বর্ষাকে আমি বললাম নানানভাবেই দেখা যায়। আপনি খোলা মঞ্চে নিজে ভিজে ভিজেও দেখতে পারেন, ছাতা নিয়ে দেখতে পারেন। আবার কোনো একটা রিসোর্টে বসে সেখান থেকেও দূর দিগন্ত পর্যন্ত বিস্তৃত ফসলের মাঠে বৃষ্টি হচ্ছে, সেটাও দেখতে পড়ছে। এটাও একটা মজা আছে। এবং সেই সময় আপনি ইচ্ছা করলে চাঁদপুর অঞ্চলে যেতে পারেন, যেসব জায়গায় ইলিশ বিশেষ করে ধরা পড়ে, আপনি সেখানে সরাসরি বর্ষার সময় যে ইলিশগুলো হয় দেখতে পারেন, সেখান থেকে আপনি সংগ্রহ করতে পারেন। বরিশাল অঞ্চলেও বর্ষার একটা রূপ আছে, এবং জেলেরা যখন দূরে তার নৌকার বহনে মাছ ধরতে, আলাদা একটা আকর্ষণ হচ্ছে। সেখান থেকে আপনি সরাসরি মাছ নিতে পারেন, মাছ খেতে পারেন, স্বাদ গ্রহণ করতে পারেন। এই ব্যাপারগুলো আছে। বিশেষ করে নদী অঞ্চলের বললাম যেগুলো, যেমন বরিশালের আপনার পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর, এই অঞ্চলগুলো আপনি ইচ্ছা করলে দেখতে পারবেন। অন্যান্য নদীর সাথে যুক্ত যে জেলাগুলো আছে সেগুলো দেখতে পারেন। এরপর আসেন আপনার একটা চমৎকার ঋতু হচ্ছে শরৎকাল। হ্যাঁ, আজি কি তোমার মধুর মূরতি, হেরিনু শারদ প্রভাতে। শরতের সকাল নিয়ে মানে এমন লেখা কবিতা নাই যে কবিরা লেখেননি। কারণ কি, শরতে হালকা শিশির পরে, ভেজা ভেজা থাকে, শিউলি ফুল ঝরে, এবং নদীর চরাঞ্চলে সেখানে চমৎকারভাবে কাশ ফুল ছেয়ে যায়। ধুধু বালুচরের উপরে সাদা সাদা কাশবন, আকাশে সাদা মেঘ, সব কিছু মিলে এমন একটা চমৎকার আবহ তৈরি করে, সৌন্দর্য তৈরি করে, যা আমাদের মনে প্রাণে আপ্লুত করে মন। এমনকি শরতের শুধুমাত্র আকাশের ছবিও কিন্তু দুর্দান্ত থাকে। হ্যাঁ, মানে আপনি যদি ঢাকায়ও অনেক হাই রাইজ একটা বিল্ডিং এর ছাদে উঠে নিজের ছবি উঠান, দেখবেন ব্যাকগ্রাউন্ডে দুর্দান্ত একটা আকাশ পাওয়া যায়। এবং সেই সাথে কাশবনটা যুক্ত আছে। এবং তুলনায় এই জন্যে এই সময়টাতেও আপনার নদীর তীরবর্তী চরাঞ্চলে যদি আপনি বেশি ঘোরাঘুরি করেন, বিলে বাওরেও শরৎটা সুন্দর। এবং শরৎকালে মূলত মাছ পাওয়া যায়, নতুন পানির মাছ, যেটা বর্ষায় হয়েছে, বড় হয়েছে এবং স্বাদ হয়। সেখানে আপনি আস্বাদন করতে পারেন, খেতে পারেন, টেস্ট করতে পারেন। সেই জন্যে আপনি
অবশ্যই নদী তীরবর্তী যে জেলাগুলো আছে সেই জেলাগুলোতে আপনি ভ্রমণ করতে পারেন। বিশেষ করে আপনার নিজের জেলাও দেখবেন যে শরতে সুন্দর লাগে, যার যার নিজ নিজ জেলাগুলোতেও সৌন্দর্য। তারপরে আসে আপনার হেমন্ত। হেমন্ত শীতের খুব কাছাকাছি একটা সংক্রান্তিকাল, শীতের সাথে হেমন্তের মানে শীতের একটা আগমনী বার্তা আগমনী বার্তা দেয় হেমন্ত। যদিও এখনকার সময়ে হেমন্তটা সেইভাবে পাওয়া যায় না, হারিয়ে যায়, মনে হয় যে কোথায় যেন চাপা পড়ে আছে। কিন্তু যদি আপনি ভ্রমণে বের হন, এইটা আপনি পল্লী অঞ্চলে, গ্রাম অঞ্চলে পাবেন, হেমন্তকে পাবেন। হেমন্তের মূল বৈশিষ্ট্য হচ্ছে যে এই সময় নতুন ফসল ঘরে ওঠে, এই সময়ে নবান্ন উৎসব হয় একটা ব্যাপার থাকে, এবং ওই সময়ের একটা বিশেষ ধরনের আয়োজন থাকে, পিঠাপুলির আয়োজন থাকে, নতুন ধানের নতুন গন্ধ আমাদের মন প্রাণ ভরে দেয়। এবং হেমন্তকালে ভ্রমণের জন্য আপনি যে কোনো সমতল অঞ্চলে যেতে পারেন। সমতলে গেলে এই দৃশ্যগুলো দেখবেন যে খড়ের গাদা, নাড়া, ফসলের মানুষ শুকাচ্ছে, গ্রামের বৌঝিরা কুলায় করে বাতাসে ওড়াচ্ছে, ধান নাড়ছে, বিভিন্ন মলন হচ্ছে। যদিও এখন যান্ত্রিক হওয়ার কারণে আগের সেই গ্রামীণ দৃশ্য গরু দিয়ে যেটা মলন দেওয়া বা সেটার এখন আর সেভাবে নাই। এবং এই সময়টাতে বেশ রেয়ার কিছু ধান আমাদের দেশের যে প্রজাতিগুলো হারিয়ে গেছে এই হেমন্তকালে পাওয়া যায়। গাঞ্জিয়া ধান, দীঘা ধান, আউশের বিভিন্ন জাত, আমনের বিভিন্ন জাত, অরিজিনালি যেটা বর্ষার পানিতে বেড়ে ওঠে সেইগুলো, এবং সেগুলোর লাল চালের ভাত, মুড়ি, চিরা, খই, এবং সেটার সাথে যদি দই হয় তাহলে আরও জমে অঞ্চল ভেদে। হ্যাঁ, এইটা হলো হেমন্তকালের আরেকটা রূপ। এবং হেমন্তকালটাও আমাদের খুব উপভোগ্য একটা ঋতু। এটা আপনার মধ্যমাঞ্চলগুলো বেড়ালে, ঘুরলে, যেমন আপনার ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলো, যেমন আপনার মুন্সিগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, তারপরে আপনার পার্শ্ববর্তী মানিকগঞ্জ, ফরিদপুর, এইসব অঞ্চলে আপনি যেতে পারেন। ফরিদপুরে বিশেষ করে পদ্মা নদী আছে, মানিকগঞ্জে এই পারে আছে, ওই পারে টাঙ্গাইল, তার ওপারে আছে সিরাজগঞ্জ। এই তীরবর্তী, নদীর তীরবর্তী জায়গাগুলোতে হেমন্তটাকে দেখা যায়। এবং সেখানে অনেক জায়গায় আছে যে হাওরের বাদেও যে বিলগুলো আছে, যেমন চলন বিল আছে, তারপরে আরও নাম করা যেসব বিল আমাদের দেশে আছে সেইগুলো উপভোগ করা যায়। এবং এই সময় আপনি সিলেট অঞ্চলে যদি যান তাহলে দেখতে পারবেন যে সেখানে যে বিশেষভাবে ঘোরার জন্য যে জায়গাগুলো, যেমন আপনার বিছানাকান্দি, বিরিশিরি, নেত্রকোনার, হ্যাঁ, তারপরে নেত্রকোনার হাকালুকি হাওর, তারপরে আপনার আরও আছে, আর কিশোরগঞ্জের এদিকে বেশ কিছু হাওর আছে, আর আমাদের টাঙ্গুয়ার হাওর তো টাঙ্গুয়ার হাওর আছে। তো এই জায়গাগুলো আপনি ঘুরতে পারেন অনায়াসে, এবং এগুলো খুব যাতায়াতেরও সুবিধা, সময়ও অত বেশি লাগে না, দূরত্বও খুব কম। তো সেই জায়গা থেকে আপনি হেমন্তকালের পুরো মধ্যমাঞ্চলটা, সমতল ভূমিগুলো আপনি ঘুরে দেখতে পারেন। মধুপুর, যদি বন দেখতে চান, মধুপুর সখীপুরের গাছগাছালি পরিবেষ্টিত বন আছে, পাখির কিচিরমিচির শব্দ, মানে তখন যেহেতু গরমেরও প্রকোপ কিছুটা কমে থাকে এবং শীতের কাছাকাছি গেলে শীতের আবহ তৈরি হয়। এই নাতিশীতোষ্ণ সময়টা আমাদের জন্য খুবই উপভোগ্য। এবং এই সময়তে দেখা যায় যে হিন্দু ধর্মাবলম্বীদের পূজা থাকে, সেটাও উপভোগ করা যায় এই সময়টাতে। তারপরে যেটা বলবো যে রসের পিঠা, পুলি, পায়েসের যে শীতকাল। হ্যাঁ, আচ্ছা, শীতকাল, আপনি শীতকাল বর্ণনা করার আগে আমি একটু বলি যে এটা সম্ভবত আপনি একটু ভুলে গেছেন বা কোনো কারণে স্কিপ করে গেছেন। সেটা হচ্ছে এটা হচ্ছে শীতের আগের ইয়েটা হেমন্তকালে কিন্তু পঞ্চগড় থেকে হিমালয় পর্বত দেখা যায়। ওই সময় আকাশ খুব ভালো থাকে, রাইট।
এবং সাম্প্রতিক সময়ে কিন্তু বছরের ওই সময়টা বাংলাদেশ থেকে একদম ইয়াংরা মানুষ বর্ডার অঞ্চলে গিয়ে হ্যাঁ এবং পঞ্চগড়ের ট্যুরিজম এই শুধু হেমন্তকাল কেন্দ্র করে বেশ ভালো বেশ develop ভালো জমে জমে রাইট এটা মানে ইদানিং কালে ইদানিংকালে বেড়েছে এবং আবহাওয়া পরিচ্ছন্ন থাকার কারণে সেটা দেখা যায়। খুব বেশি কুয়াশা যখন থাকে তখন তখন তো সেটা দেখা যায় না, কিন্তু মানুষ অপেক্ষায় থাকে যে কুয়াশা মুক্ত সময়ে ওখানে গিয়ে তারা অপেক্ষাও করে যে ওইটা দেখবে, তারা দূর থেকে বরফের যে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এইটা আমরা ইদানিং দেখছি যে মানুষের একটা আবেগের জায়গা তৈরি হয়েছে, মানে পর্যটন একটা নতুন একটা দিগন্ত, পর্যটন নতুন একটা জায়গা তৈরি হয়েছে। রাইট, থ্যাংক ইউ। এবং যেটা বলছিলাম শীতকাল নিয়ে, শীতকালের সাথে যে বিষয়টি যুক্ত সেটা হচ্ছে যে এই সময়টা ভ্রমণের জন্য সারা বিশ্বে বলতে শীত প্রধান দেশগুলোর কথা আলাদা, মানে আমাদের দেশের জন্য বিশেষ করে শীত প্রধানরাও কিন্তু যেখানে কম শীত এখানে সেখানে চলে আসে, যেমন পাখিরা আসে, পাখি পর্যন্ত আসে, পরিযায়ী পাখি যারা, তারা এক দেশ থেকে অন্য দেশে হাজার হাজার মাইল দূরত্বে চলে আসে এবং বাংলাদেশের সাইবেরিয়া থেকে আসে, যে তাদের সহনীয় একটা শীতের জায়গা হয়ে যায় তখন আমাদের এই অঞ্চল, এই দেশ, পার্শ্ববর্তী বিভিন্ন দেশ। সেইটা একটা বিষয়। আরেকটা হলো এই সময়ের যে মানে একটা রসের ঋতু শীতকাল, যদিও কুয়াশার চাদরে ঢাকা, শীতের চাদরে ঢাকা আমরা এগুলো বলি, যুবথুবু একটা অবস্থা, তারপরেও এর সাথে রসালো কিছু বিষয় যুক্ত আছে, যেমন খেজুরের রস, এই রসের পিঠে, পায়েস, পুলি, মানে গ্রামের ঘরে ঘরে তখন এক ধরনের নিমন্ত্রণ, দাওয়াত, আত্মীয় স্বজনের আনাগোনা, এইটাকে কেন্দ্র করে আমাদের যে সংস্কৃতি গড়ে উঠেছে সেটা এখনো বহমান, এখনো আছে, যার রেপ্লিকা হিসেবে নগর অঞ্চলে হয়ে থাকে, আরবান এরিয়া যেটা করা হয় সেটা হয়তো সেই রকম মজাটা পায় না, মানে অনেকটা এইরকম যে তারপর কিছুটা তো আছে, না মানুষ সেটা ভুলতে পারে না, যারা যেতে পারে না বলেই পিঠা উৎসব হয় শহর অঞ্চলে, এটা একটা বড় কালচারে পরিণত হয়েছে। ঢাকার বেইলি রোড তো বোধহয় পিঠার জন্য ওই সময় রমরমা জমজমাট, তাছাড়া বিভিন্ন সংগঠন এই সময় পিঠা উৎসব করে। তো কেন যে শীতকে মানুষ উদযাপন করতে চায়, উপভোগ করতে চায় তার মতো করে, এবং মনে প্রাণে নিতে চায় শীতটাকে, যে কারণে কিছু মানুষ বা অধিকাংশ মানুষ শীতকালে ভ্রমণ করে থাকে। আর শীতকালে ভ্রমণের জন্য নির্ধারিত কিছু জায়গা খুব, মানে আমরা যেটা দেখে থাকি যে খুব জনসমাগম বেশি হয়, বিশেষ করে এই সমুদ্র সৈকতগুলোতে, সমুদ্র এলাকাগুলোতে, যেমন আপনার চট্টগ্রামের পতেঙ্গা, কক্সবাজার, টেকনাফ, তারপরে আপনার কুয়াকাটা, সেন্ট মার্টিন, আরও পার্শ্ববর্তী জায়গাগুলো, পাহাড়ি অঞ্চলেও যায় এই সময় মানুষ ভ্রমণ করার জন্য। তো সেই ভ্রমণ কালে, শীতকালে গিয়ে মানুষ, বর্ষা নাই, রোদ নাই, ঝড় ঝঞ্ঝা নাই, যে কারণে বেশি প্রেফার করে, এবং সেই সময় স্কুল কলেজ ছুটি থাকে, এবং পাশাপাশি পোশাক আশাকের একটা বেশ পাওয়া যায় যে নতুন পোশাক, গরম গরম পোশাক পরে, নতুন ডিজাইনের পোশাক পরে একটু ঘোরাঘুরি করতে একরকম মজা লাগে, ভালোই লাগে, যে কারণে শীতকালটাকে বেশিরভাগ মানুষ প্রেফার করে থাকে। এবং এই সময় পিকনিকগুলো বেশি হয়, শিক্ষা সফর বেশি হয়, এক্সকারশন বেশি হয়, তারপরে আপনার এক্সপোজার ভিজিট বেশি হয়, মানে নানান রকম ছুটি ছাটার পাশাপাশি চলাফেরাটাও আরামদায়ক, কারণ গরমের সময় তো অতিরিক্ত গরম, এটা একটা আছে। এই জন্যে শীতটা আমাদের কাছে নতুন এক ধরনের দোতনা তৈরি করে, ব্যঞ্জনা তৈরি করে, যে কারণে শীতের সময়টা ভ্রমণটা একটু বেশি হয়ে থাকে। এবং পাশাপাশি যদি আমরা চিন্তা করি যে শীতের সময়ে একসঙ্গে অনেক মানুষ দেখা যায়, অনেক মানুষ পাওয়া যায়, নিরাপত্তার জায়গাটা সে সময় একটু বেশি ভালো থাকে, যে আমি গেলে অনেক মানুষ পাবো, পরিচিত মানুষ পাবো, একটা মিলন মেলা তৈরি হয়। যে সম্প্রতি দেখবেন যে সবগুলো বিচে এত ভিড় হচ্ছে, এবং সেখানে যদি কোনো ধরনের অকেশন থাকে, ধর্মীয় বা
অফিসিয়াল কোনো ছুটি ছাড়া থাকে আরও সেখানে প্রচণ্ড, কিন্তু একটা সমস্যা তৈরি হয় যে ওই সময় গাড়ি ভাড়া, গাড়ি পাওয়া একটু বেশি হয়ে যায়, একটু প্রেশার থাকে, হোটেলগুলোর ভাড়াও একটু বেশি নেয়। যদিও তাদের যুক্তি আছে যে সারা বছর যেহেতু অনেক সময় খালি থাকে, যে কারণে এই সময়টাতে তারা সুযোগটা নেয়, কিন্তু এটা মোটেও বা কোনো সভ্য বা উন্নত দেশে এটা হয় না, এটা করা উচিত না। যেগুলো স্টার ক্যাটাগরি হোটেল তারা কিন্তু সারা বছর একই ধরনের রেট একই রেট থাকে, বরং সেখান থেকে আরো কিছু ডিসকাউন্ট দেয়। আর যেগুলো দেখা যায় যে এমনি কিছু খুব বেশি চলে না, উপরে ভরসা করেই যারা, ওরা হলো দেখা যায় 1500 টাকাটা হয়তো তখন 3000-5000 টাকা হয়। রাইট। এবং সবশেষে আসে আমাদের প্রিয় ঋতু, ভালোবাসার ঋতু, প্রেমের ঋতু, চিরযৌবনা বসন্ত, ঋতুরাজ যাকে বলা হয়। কেন? এই নিয়ে কিন্তু প্রশ্ন আছে যে কোনো ঋতুই তো কোনো ঋতুর চাইতে কম নয়। আকর্ষণের দিক থেকে এই সময়টা এতই চমৎকার, এতই ভালো লাগা তৈরি হয় যে গাছে গাছে নতুন পাতা, গাছে গাছে ফুল ফোটে, পলাশ শিমুল হিজলে ভরে থাকে বন, এবং মানুষের উৎফুল্ল থাকে মন। এবং সেই সময় পাখিদের কলকাকলি বেশি থাকে, কোকিল ডাকে কুহু কুহু রবে, অন্যান্য পাখিরাও সেই সময় রূপ বদলায়। কিন্তু প্রকৃতিতে এক ধরনের উড়ন্ত বাতাস দুরন্ত বেগে বইতে থাকে, মানে শীতে যে মানুষ একটু যুবথুবু হয়ে গিয়েছিল, আর মোরা ভেঙে আনে হচ্ছে বসন্ত মানে একদম সেটা মানুষ থেকে শুরু করে পশু পাখি পর্যন্ত, গাছপালা নতুন নতুন পাতা। যেটা বলা হয়েছিল যে ফাল্গুনে রাঙা ফুলের আবিরে রাঙাও নিখিল ধরণী, কাজী নজরুল ইসলাম বলেছিলেন। নতুন করে ধরণীকে সাজে, এবং এর উপরে বিভিন্ন উচ্চাঙ্গ শিল্পীদের, উচ্চাঙ্গ যারা সাধক সুরস্রষ্টা ছিলেন, তারা রাগ রাগিনীও তৈরি করেছেন, এবং বসন্ত রাগ নামে একটা রাগও আছে, আলাদা একটা রাগ আছে। এবং এই সময় এটা হচ্ছে আপনাদের একটা সংক্রান্তি কাল, বছরটা আবার শেষ হয়ে আবার নতুন বছরে আমরা পাড়ি জমাবো বা নতুন বছর উত্তীর্ণ হব, নতুন বছরে পদার্পণ করব। সেই দিক থেকে এই বসন্তকালটাও উপভোগ করার মতো, দেখার মতো। বিশেষ করে নগর জীবনে যারা যুবথুবু হয়ে আছে, থাকে, শ্বাস ফেলতে পারে না, অথবা ব্যস্ততায় কাটে, সেই সবসময় ব্যস্ততা থাকে, কেউ যদি প্রকৃতিকে উপভোগ করতে চায় এই সময়টাকে করতে পারে। বিশেষ করে বনাঞ্চল, পাহাড়ি অঞ্চল, সমতল ভূমি, যে কোনো জায়গায় এই সময় যেতে পারে। কারণ যেখানেই যাবে, যে সৃষ্টিকর্তার নিজস্ব তত্ত্বাবধানে ফুটে আছে ফুল, যেখানে সেজে আছে প্রকৃতি, পলাশ, শিমুল, জারুল, এই যে নানান রকমের গাছপালা আমাদের দুই দিগন্তে, রাস্তার দুই ধারে ফুটে আছে, যেটা বিভূতিভূষণ তার রচনায় প্রকৃতিকে তুলে ধরেছেন। অথবা আপনার ধরেন জীবনানন্দ দাশ তার প্রকৃতি প্রেমের কবিতায়, রবীন্দ্র নজরুল, এরা ছাড়াও এমন কেউ নেই, এমন কোনো গীতিকার নেই যার গানে প্রকৃতিকে, ফুলকে, পাখিকে সেইভাবে তুলে না ধরেছেন। কেন? তার মধ্যে প্রভাব পড়েছে এই বসন্তের প্রভাব পড়েছে, শীতের প্রভাব পড়েছে, হেমন্তের, শরতের, বর্ষার, গ্রীষ্মের, বিশেষ করে বসন্ত। এই বসন্ত আমাদের মনে এক ধরনের বসন্ত জাগায়। এবং এই সময় আমাদের এখন ওয়ার্ল্ড ওয়াইড বসন্তকালে ভালোবাসা দিবস হয়, মানুষ সবার তরুণ তরুণীদের মাথায় ফুলের গার্ল্যান্ড থাকে, এবং তারা ফুল হাতে নিয়ে, ফুল নিয়ে ঘুরে বেড়ায়, ফুল মাথায় দিয়ে ঘুরে বেড়ায়। কেন? যে বসন্ত বলে দিচ্ছে যে আমি এসে গেছি। এই জন্যে গানও আছে যে বসন্ত এসে গেছে। তো আমরা সেই অপেক্ষায় থাকি, বসন্ত কবে আসবে, কবে আসবে, কবে সাজবো ফুলে ফুলে। এবং সেই সময়টাতে আমি যেটা বললাম যে পার্বত্য অঞ্চল, বনাঞ্চল, সমতল ভূমি, ইভেন যে
হাওর অঞ্চল, জলাঞ্চল যেগুলো শুকিয়ে গেছে, সেখানেও দেখবেন যে এই ঘাস লতা পাতা এমনিতেই আপন জ্বালা যেগুলো ফুটে আছে, সেখানেও ফুল। এই কারণেই আমাদের দেশটা যেমন সুন্দর করে সাজানো, ভ্রমণের জন্য তেমন সুন্দর করে, অন্যান্য অনেক দেশের সাথে তুলনা করা যাবে না যে এইভাবে প্রকৃতি প্রদত্ত এত সম্পদ, এত সৌন্দর্য, এত ভালো লাগা আমাদেরকে বিমোহিত করে এবং আমাদের মনের উপর সেগুলোর প্রভাব পড়ে। আমাদের কাব্যে, সাহিত্যে, শিল্পে সেগুলো প্রভাব পড়ে। তো সেই জন্যই আমি বলি যে ভ্রমণ পিপাসী যারা আছেন তারা এই ঋতু ভেদে ভ্রমণ করুন। ঋতুগুলিকে মানে চয়েস করে যার যে ঋতুতে ভালো লাগবে, দেখবেন আপনার ভালো লাগবে, আপনি অন্যরকম একটা জগতে চলে যাবেন। ভালো লাগার জগৎ, সৌন্দর্যের জগৎ, এক ধরনের ভাবের জগৎ বলতে পারেন, সেটাও হয়। যে কারণে আমি মনে করি যে আমাদের ভ্রমণগুলো সেভাবেই সাজানো উচিত। হ্যাঁ, মানে ঋতু কেন্দ্রিক ভ্রমণ পরিকল্পনা করলে ভ্রমণটা আরো বেশি। হয়তো আমি আমাদের 6টা ঋতু, কোনো ঋতুতে আমি যেতে পারলাম না, অন্য একটা ঋতুকে চয়েস করতে পারি, অন্য একটা ঋতুতে আবার গিয়ে আরেকটা ঋতুকে চয়েস করতে পারি, এবং দেখবেন আলাদা আলাদা করে মজা পাবেন, আলাদা আলাদা করে স্বাদ পাবেন। যে একটা ব্যঞ্জন যেমন তৈরি হয় বিভিন্ন কিছু সমাহারে, ঠিক তেমনিভাবে এটা আমরা উপভোগ করতে পারি। আমাদের এই সুন্দর দেশ, একে সুন্দর করে রাখার দায়িত্ব আমার। কখন তার সৌন্দর্য থাকবে? যখন আমি সেখান থেকে উপভোগ করব, তখন সে সৌন্দর্য আরও বিকশিত হবে, আরও প্রস্ফুটিত হবে, কিন্তু পরিবেশটাকে সুন্দর রেখে। কোনো কারণেই যেন আমার দ্বারা, আমাদের দ্বারা, কোনো পর্যটকের দ্বারা পরিবেশের কোনো ক্ষতি না হয়। আমি এইটা মাথায় রাখবো যে এই পৃথিবীকে সুন্দর করার জন্য আমার অবদান কি আছে আমি জানি না, আমি যেন একটা অবদান রাখতে পারি। একটা ফুল গাছ, একটা ফল গাছ, একটা কিছু সুন্দর হয় তার জন্য কোনো অবদান রেখে যেতে পারি, এইটুকু মনে রাখতে হবে। এবং অন্য যারা আছে তাদেরকে উৎসাহিত করি, সবাই যেন আমরা এই দেশের জন্য, এই মাটির জন্য, এই সৌন্দর্যের জন্য একটু হলেও অবদান রাখি। কারণ এই দেশ আমাদের, দায়িত্ব আমাদের। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আপনার এই অনুষ্ঠানকে বিশেষ করে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি, আপনিও নিশ্চয়ই ভালো থাকবেন। আমরা পরবর্তী অন্য কোনো পর্বে আপনাকে আবার আমন্ত্রণ জানাবো, সেদিনও আপনি আমাদেরকে এসে সময় দিবেন। থ্যাংক ইউ। সম্মানিত দর্শক, আজকের আলোচনা এ পর্যন্তই। আমরা ঋতুভিত্তিক পর্যটন নিয়ে কথা বলছিলাম। তৌফিক ভাই আমাদেরকে বাংলাদেশের প্রত্যেকটা ঋতুর বাংলাদেশের যে বিভিন্ন অঞ্চল আছে তার বিভিন্ন সৌন্দর্য, রূপ, রস ব্যাখ্যা করে শোনালেন।